হ্যালো। জি রাসেল, wordpress.org এবং wordpress.com দুইটার মধ্যে পার্থক্য কি? কোনটা আমরা কেন ইউজ করব, কোনটা কেন ইউজ করব না, আমরা বলেন ইউজ তো। করবো ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড। স্যার এটা তো ফ্রি সাইট স্যার, এটা দিয়ে তো সবকিছু করা যায় না। বুঝি নাই কোনটা ফ্রি সাইট। এই যে ওআরজি, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। আমি ওটা বললাম যে wordpress.org আমরা কেন ইউজ করব, আর wordpress.com সেটা কেন ইউজ করব। ওয়ার্ডপ্রেস ব্লগার যেরকম সাইট, ওয়ার্ডপ্রেস ওআরজি ও এরকম ব্লগার সাইট, ওইখান থেকে আর ওইগুলো ইউজ করা যায়। wordpress.com। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডট কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি তাই। wordpress.org হচ্ছে আপনার, এটা যে অর্গানাইজেশনটা আমি গতকালকে কথা বলছিলাম, যে wordpress.com এর এই থ্রুতে আমরা এটা ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মূলত একটা সিএমএস। আমি একটু আবার জাস্ট গতকালকের বিষয়গুলো একটু রিক্যাপ করে দিই। আরে, আপনাদের আজকের ক্লাসটাতে যেন একটু ঝালাই হয়ে থাকে জিনিসগুলো। কথা শুনছেন? ওকে। ওয়ার্ডপ্রেস বেসিক্যালি একটা আপনার সিএমএস সিস্টেম। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। আর সোজা কথা, বাংলা কথা যদি বলি তাহলে একটা সফটওয়্যার, ঠিক আছে, একটা পিস অফ সফটওয়্যার। এটা একটা ওপেন সোর্স। এখন হোয়াট ইজ ওপেন সোর্স? ওপেন সোর্স মানে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের এই যে ইয়েটা আছে আপনার, সফটওয়্যারটা আপনি নামাতে পারেন, নামায়ে যদি আপনি এটাকে ইমপ্রুভ করার জন্য আরো কন্ট্রিবিউট করতে পারেন। মানে যে কেউ চাইলে, যে কোনো একটা ডেভেলপার যে পিএইচপি কোডিং পারে, পিএইচপি কোডিংটার মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা লেখা হয়েছে। পিএইচপি হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে পপুলার, তার মধ্যে পিএইচপি একটা, এবং পিএইচপি খুব জনপ্রিয়। আর এই ওয়ার্ডপ্রেস প্রোগ্রামটা বা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা লেখা হয়েছে পিএইচপি কোডিং এর মানে কোড ব্যবহার করে। এবং এই পিএইচপি কোড ব্যবহার করে আপনি যদি মনে করেন যে আপনি একজন ভালো ডেভেলপার বা আপনি কোডিং পারেন, এখন আপনি wordpress.com এ আমরা যে আসলাম, আসার পর ওয়ার্ডপ্রেসের এই যে যেই ওদের ইয়েটা সিএমএসটা বা অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে আপনার পিসিতে নামানোর পর আপনি এটাকে কন্ট্রিবিউট করতে পারেন, এটাকে ইমপ্রুভ করার জন্য। হয়তো আপনার ইমপ্রুভমেন্টের জন্য ওয়ার্ডপ্রেসটা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি wordpress.com.org তে আসার পরে গেট ওয়ার্ডপ্রেস, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে গেট ওয়ার্ডপ্রেসে আসলে আমরা যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ডট 5.5.3, ঠিক আছে, এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এরকম একটা ফাইলে, ঠিক আছে। ডাউনলোড হয়ে যাবে, আমি যেহেতু ডাউনলোড করেছি তাই আমি আর ডাউনলোড করলাম না। আপনারা এখানে ক্লিক করলে এটা আপনার পিসিতে ডাউনলোড হবে একটা জিপ ফাইল আকারে। জিপ ফাইলটাকে আনজিপ করব আমরা, সেটাতে আমরা আসছি পরে। এখন এই ওয়ার্ডপ্রেস ডট যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটাকে আপনি যদি অ্যাজ এ ডেভেলপার, আপনি খুব ভালো কোডিং পারেন, আপনি চাইলে এটাকে ইমপ্রুভ করার জন্য, কমিউনিটিকে হেল্প করার জন্য এটা একটা ফিচার আপনি অ্যাড করলেন, বা এটা যে যে আপডেটগুলো হচ্ছে এখন ধরুন 5.5.3, হয়তো 5.5.4 যে কন্ট্রিবিউশন নতুনটা আসবে, আপনি অ্যাজ এ ডেভেলপার ওখানে যারা এটাতে আরো কন্ট্রিবিউট করতেছে ওখানে আপনি এটাকে হেল্প করতে পারেন। তো 2003 সাল থেকে শুরু হওয়ার পর থেকে ওয়ার্ডপ্রেস দিনে দিনে অনেক ইমপ্রুভ হচ্ছে। এই যারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার যারা আছে, এই ডেভেলপাররা নিজে থেকে এটাকে ইমপ্রুভ করতেছে, কমিউনিটির মাধ্যমে এটা ইমপ্রুভ হচ্ছে। এই ওয়ার্ডপ্রেসের মেইন প্ল্যাটফর্মটা ইউজ করার পর আমরা হচ্ছে এখানে থিম, প্লাগইন এগুলো ইউজ করে অনেকে অনেক কয়েক হাজার কোটি টাকা অনেকে কামাইছে থিম প্লাগইন সেল করে, থিম এবং প্লাগইন বানায়। সো বিজনেসটা আসলে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটাকে পরে ইউটিলাইজ করে থিম যারা বানাচ্ছে, প্লাগইন যারা বানাচ্ছে, বিভিন্ন সাপোর্ট যারা দিচ্ছে, এরা হচ্ছে ভালো টাকা পয়সা কামাচ্ছে একটা প্ল্যাটফর্মকে ইউটিলাইজ করে। ওকে। এখন আমরা wordpress.org এবং wordpress.com দুটোর মধ্যে পার্থক্য কি, কোনটা আমরা ইউজ করব, কোনটা আমরা ইউজ করব না, বা কোনটা আমরা কেন ইউজ করব, যদি আমি বলি তাহলে সঠিক প্রশ্নটা হওয়া উচিত যে কোনটা আমরা কেন ইউজ করব। আমাদের এই জিনিসটা জানা দরকার। wordpress.org তে গেলে আমি যদি চাই যে আমি আমার পিসিটাতে ওয়ার্ডপ্রেসটা নামিয়ে আমি একটা সার্ভার তৈরি করব, যেটা আমি বলেছিলাম গতকালকে, যে আমরা আমাদের পিসিটাতে প্র্যাকটিস করার জন্য, ওয়ার্ডপ্রেস শেখার জন্য wordpress.org থেকে অ্যাপ্লিকেশনটা সরাসরি ডাউনলোড করতে পারি। গেট ওয়ার্ডপ্রেস ক্লিক করেই আমি চলে আসতে পারি এখানে।
ডাউনলোড ওয়ার্ডপ্রেস করে আমি আমার পিসিতে একটা থার্ড পার্টি সফটওয়্যার আছে আরেকটা, সেই সফটওয়্যারটাতে আমি যাচ্ছি যে আমি আমার এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারি এবং আমার পিসিটাকে একটা সার্ভারে রূপান্তরিত করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে একটা আমি প্র্যাকটিস করার জন্য। অথবা আমি এমন করতে পারি সরাসরি যে না, আমি আমার পিসিতে করব না, আমি অনলাইনে করব। তাহলে ওয়ার্ডপ্রেস ডট কমটা হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে, যেখানে আপনি ওয়ার্ডপ্রেস আপনার পিসিতে ইনস্টল করতে হবে না। ওদের এখানে আপনি হোস্টিংটা সরাসরি ওয়ার্ডপ্রেস ডট কমে ওদের এখানে হোস্টিংয়ের অপশনগুলো আছে। এখানে গেলে আপনি ওদের এখানে এই যে প্রোডাক্টের এখানে গেলে বিভিন্ন সব কিছু আছে। আপনি ওদের প্ল্যানিং অ্যান্ড প্রাইসিং, প্ল্যানস অ্যান্ড প্রাইসিং, আমরা যদি প্ল্যানস অ্যান্ড প্রাইসিংয়ে যাই তাহলে দেখেন ফ্রি, স্টার্ট উইথ ফ্রি। এখানে হচ্ছে আপনার তখন ওয়ার্ডপ্রেস ডট কমে ওই আপনার ব্লগার ডট কমের মতো আপনি এরকম একটা লিঙ্ক পাবেন। আর যদি আপনি পার্সোনাল একটা ওয়েবসাইটের জন্য করতে চান তাহলে এই যে স্টার্ট উইথ এ পার্সোনাল, প্রিমিয়ামের জন্য $8, বিজনেসের জন্য $25, ই কমার্সের জন্য $45। গতকালকে আমি দেখিয়েছিলাম যে এখানে কোন অপশনটা ইউজ করে আমি কি ফ্যাসিলিটিস পাচ্ছি, কি সুযোগ সুবিধা আমার জন্য থাকছে। তাহলে আমি অর্ডার করার আগে যদি আমি চাই যে ওয়ার্ডপ্রেস ডট কমে আমি সরাসরি ওদের হোস্টিং ইউজ করে আমার একটা ওয়ার্ডপ্রেস সাইট আমি তৈরি করব, তাহলে এখানে ডিটেলগুলো আমি দেখে নেব। ফ্রি, পার্সোনাল, প্রিমিয়াম, বিজনেস এবং ই কমার্স ফ্যাসিলিটিসগুলো দেখে আমি আমার পছন্দ মতো একটা অপশন আমি নিতে পারি। ঠিক আছে, এই মূল পার্থক্যটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম এবং ওয়ার্ডপ্রেস ডট ওআরজির মাধ্যমে। বুঝতে পারছি? এবার আমরা চলে আসি, যেহেতু আমরা আমাদের ল্যাপটপ কিংবা পিসিতে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব, সেক্ষেত্রে আমাদের কিছু টুল লাগবে। এটা সার্ভার তৈরি করার জন্য। সার্ভার মানে যে সার্ভ করবে, যার মাধ্যমে আমাদের এই এনভায়রনমেন্টটা, আমরা এই ওয়ার্ডপ্রেসের একটা এনভায়রনমেন্ট তৈরি করবো, সেটাকে ব্যবহার করবো। তার জন্য আমরা দুই তিনটা আমরা সাইট ইউজ করবো। এর মধ্যে একটা হচ্ছে আপনার ম্যাম্প। প্রথমটা হচ্ছে আপনার দেখেন ম্যাম্পে আমি আবার যাই। ম্যাম্প দেখেন, ম্যাম্প কি বলছে? ম্যাম্প ইজ এ ফ্রি লোকাল সার্ভার এনভায়রনমেন্ট দ্যাট ক্যান বি ইনস্টল আন্ডার ম্যাক ওএস অ্যান্ড উইন্ডোজ। ঠিক আছে, আমরা ম্যাম্পে যাই। তারপর আরো একটা ওয়েবসাইট আছে XAMPP না পিপি, হ্যাঁ XAMPP। আরো একটা আছে LOCAL, লোকাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের এই যে আমরা এই দুটো দিয়ে দেখি, লোকাল এরকম আরো 4-5টা আছে। এই দুটো মোটামুটি পপুলার, XAMPP আর হচ্ছে আপনার MAMP। আমি সাধারণত আমার যেহেতু ম্যাক ইউজ করি, সো আমার কাছে ম্যামটা সুবিধাজনক, বা ম্যামটাই সবাই রিকমেন্ড করে, আমি ম্যামটা ইউজ করতেছি। আমি ম্যামটা অলরেডি এখান থেকে ডাউনলোড করছি। আপনি চাইলে এখান থেকে যে ফ্রি ডাউনলোড, এটার প্রো ভার্সন আছে, ফ্রি ডাউনলোড আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে এখান থেকে দেখেন এটা দিয়েও আপনি ম্যাক, উইন্ডোজ, তারপর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড, অন্যগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। আমি যেহেতু ম্যাক ইউজ করতেছি তো আমি ম্যাক ভার্সনটাই নিব। অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে। আপনারা চাইলে XAMP এটাও ডাউনলোড করতে পারেন। এটা তো আপনার উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক, এটাতে আবার লিনাক্সটা সাপোর্ট দেয় এবং ম্যাকও আছে। ঠিক আছে, সো আমি ম্যামটা ইউজ করছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো দুইটা দিয়ে কাজ করতে পারেন। আমি ম্যাপ ডাউনলোড করলাম, এখানে ক্লিক করার পর ম্যাপ আসার পর এটাকে আমরা ডাউনলোড দিলাম, দেওয়ার পর আমার একটা কমপ্লিট সেট আপ হয়েছে। আর এখানে যাওয়ার পর এই ওয়ার্ডপ্রেসটা আমি ডাউনলোড করলাম। দুইটাই ধরনের আমি আপনাদেরকে দেখাচ্ছি না এখন, যেহেতু আমি ডাউনলোড করে ফেলছি, আমার পিসিতে অলরেডি আছে। সো আমি ম্যাম্পে যাই। আচ্ছা, ম্যাম্প আমি করলাম, ম্যাম্প আমার এখানে ওপেন হলো।
ওপেন হওয়ার পর এখন ম্যাপে এখানে যেটা একটা স্টার্ট স্টপ বাটন আছে, তো আপনারা প্রথমে এটাতে এসে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এটা আপনার স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে যাওয়ার পর এখন দেখেন যেটা প্রো ভার্সন সেটা হচ্ছে আপনার ক্লাউডে। আমরা যেহেতু আমাদের লোকালে ইউজ করব, তো সেই ক্ষেত্রে আপনার এখানে ওয়েব স্টার্ট, যেটা আমরা ওয়েব স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর সে দেখেন আমাকে এই যে ওয়েব স্টার্টে আমাকে এখানে নিয়ে আসছে। আনার পর এখন আমরা তো ম্যাপটা ডাউনলোড করলাম, কিন্তু এটা তো পিএইচপি ল্যাঙ্গুয়েজে লেখা হয়। সো পিএইচপি ল্যাঙ্গুয়েজটা যেহেতু আমাদের এটার ল্যাঙ্গুয়েজটা এডিটিং করার জন্য লাগবে, তো তখন আমরা প্রথমে আসবো হচ্ছে আপনার এখানে টুলসে। টুলসে আসার পর দেখেন এখানে মাই পিএইচপি মাই অ্যাডমিন। এই পিএইচপি মাই অ্যাডমিনটা এটা আমাদের ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব। যাওয়ার পর এখন আমাদের একটা ডেটাবেজ লাগবে। পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পর আমার একটা ডেটাবেজ লাগবে, কারণ হচ্ছে আমি যে নতুন সাইটটা ডেভেলপ করব, এটা পিএইচপি মাই অ্যাডমিনের যে ডেটাবেজটা, ফাইলগুলো, আমার সাইটটার যে ফাইলগুলো থাকবে টোটাল থিম থেকে শুরু করে টোটাল এটার অ্যাক্টিভিটিসগুলো, রিসোর্সগুলো, এই রিসোর্সগুলো রাখার জন্য আমাকে একটা ডেটাবেজ তৈরি করতে হবে। এখানে পিএইচপি মাই অ্যাডমিন হচ্ছে এই ডাটাগুলোকে আপনার রিসোর্সগুলোকে মনিটর করে, বা রিসোর্সগুলো অ্যাক্টিভিটি এক্সপোর্ট ইম্পোর্ট থেকে ডিপ থেকে শুরু করে সব কিছু করে থাকে। এটা মোর কোডিং একটা এনভায়রনমেন্ট, বাট খুব সিম্পল জিনিস যেগুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা জেনে নিচ্ছি। এখানে আসার পর আমরা এই ডাটাবেজে ক্লিক করব। ডাটাবেজে ক্লিক করার পর এখানে দেখেন ডাটাবেজ নেম বলছে। তো আমি কিছু ডাটাবেজ, দুইটা ডাটাবেজ ক্রিয়েট করেছি, ঠিক তেমনি আপনারা এখানে আপনাদের মতো করে একটা, আমি ডব্লিউপি টেস্ট নামে তৈরি করেছি, আপনারা আপনাদের ডাটাবেজটার নাম দিয়ে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটা ডাটাবেজ ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ডাটাবেজটা আপনার ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি দেখেন আমাদের এই যে ম্যাপের যে ইয়েটা আছে, আউটলুকটা, সবাই আমার কথা শুনছেন তো, নাকি আমি গায়েব হয়ে গেছি? কানেক্টেড আছে তো? আচ্ছা ঠিক আছে, না আপনারা একদম চুপ হয়ে গেলে তো আমি ভয় পাই আবার কখন ডিসকানেক্ট হয়ে গেলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই। এখানে আমরা যখন এটা জিনিসটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর দেখেন আমরা প্রথমে এখানে এটা ইনস্টল করব। হ্যাঁ, ইনস্টল করার পরে আমাদের যে স্টার্ট বাটনটাতে ক্লিক করলে এটা আমাদের অ্যাপাচি যে সার্ভারটা সে আমাদের পিসিতে রান করায় দেবে। সার্ভারটা সে কি করে ফেললো, সার্ভারটা অন করে ফেললো। অন করার পর দেখেন এখানে আমাদের ডকুমেন্ট রুট একটা জিনিস সে দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে ফরওয়ার্ড ম্যাপ, ফরওয়ার্ড এসটি ডক্স। তার মানে আমাদের এই এই জায়গায় হচ্ছে আমাদের ফাইলগুলো সব এক্সিস্ট করে। আমরা একটু প্রেফারেন্সে যাই, টুকটাক কিছু জিনিস একটু দেখে নেন। দেখে নেওয়ার পরে দেখেন যে আমাদের সার্ভারটা, মানে হচ্ছে আমাদের ফাইলগুলো কোথায় রাখা আছে সার্ভার, পিসিতে অ্যাপ্লিকেশনস, ম্যাপ এবং হচ্ছে রুট, এসটি ডক্স। এখন আপনি চাইলে এটা, এই প্লেসটা আপনি আপনার পছন্দ মতো একটা জায়গায় চেঞ্জ করতে পারেন। এখানে চুজ দিয়ে আপনি আপনার পছন্দ মতো জায়গায় এটা সেট করতে পারেন। পোর্টগুলো সাধারণত কি, যে আপনার আসলে যেই ইউআরএলটা ইউজ করে, যে পোর্টটা ইউজ করে আপনি আপনার ইউআরএলটা, যে আমরা তো একটা এটা ওয়েবসাইটে দিলে তো এটা ওয়েবসাইটের অ্যাড্রেসে হতো, আর এখানে হচ্ছে আমাদের একটা পোর্ট নাম্বার। তার মানে হচ্ছে আমি যখন এই 4444 দিয়ে সার্চ করব আমার ইয়েতে, কি বলে এটাকে, আমার ব্রাউজারে, তখন আমি আমার এই ওয়েবসাইটটা দেখতে পাবো। জেনারেলি সাধারণত আমাদের এই জেনারেল জিনিসগুলো থাকে, স্টার্ট সার্ভার হাবিজাবি, এগুলো এগুলো আমাদের অত মাথা ব্যথার বিষয় না, জাস্ট দেখার জন্য আমরা এগুলো একটু দেখে নিলাম। ঠিক আছে, এগুলো আপনাদের অত কাজে লাগবে না। ওকে, তারপর এটা যখন আমাদের সার্ভার এই জায়গাটা চলে আসলো, এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা যদি চাই, সে আমাদের ধরেন আচ্ছা দেখেন আমি আমার ওয়ার্ডপ্রেসটা এখানে ডাউনলোডসে এখানে নামিয়েছিলাম, এই যে হ্যাঁ, এখানে আমার ডাউনলোডসে আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছিলাম। ডাউনলোড করার পর এটাকে আপনারা আনজিপ করবেন। আনজিপ করার পর এটাকে যেটা করতে হবে আপনাকে, এই ফাইলটা আপনার পিসি অনুযায়ী, আমি যেহেতু ম্যাক ইউজ করছি, আমাকে অ্যাপ্লিকেশনসে ম্যাপে নিয়ে এখানে ফাইলটা, আপনি ধরেন এই যে এই ফাইলটা আমি আবার একটু আনজিপ করি, আমি অলরেডি এটা আনজিপ করে নিয়ে গেছিলাম। ওকে, দেখেন এখানে তাহলে ওয়ার্ডপ্রেস চলে আসলো, তাই তো? ওয়ার্ডপ্রেস লেখাটা যখন চলে আসলো, এই ওয়ার্ডপ্রেস লেখাটাকে আমি এখান থেকে এখন ডিলিট করে দিই, আমার একটা দরকার নেই। আপনারা এই ওয়ার্ডপ্রেস লেখাটাকে কপি করে বা এখান থেকে কাট করে নিয়ে যাবেন আপনাদের ওই যারা উইন্ডোজ ইউজ করতেছেন, ঠিক উইন্ডোজের ওই লোকেশনে। আমার যেমন এটা লোকেশন হচ্ছে অ্যাপ্লিকেশনসে যাওয়ার পরে যে আমার ম্যাপের পরে হচ্ছে আপনার এই যে দেখেন আমার এখানে ফাইলটা বলছে কি, এসটি ডক্স।
htdocs এ আমি আসলাম, আসার পর দেখেন এই যে আমার wp টেস্ট, আমি wp টেস্ট নামে যে আমার একটা ইয়ে তৈরি করেছি, কি বলে এটাকে কি বলে, ডেটাবেস তৈরি করলাম, এখানে আমি আমার ফাইলটা পেস্ট করেছি, ঠিক আছে, ফাইলটা পেস্ট করেছি, এই কারণে সে আমার এই ফাইলটা এখানে দেখাচ্ছে। ওকে ফাইন, এবার চলে আসলো আমার ওয়ার্ডপ্রেস, আমি আমার সোর্স কোডের জায়গাটাতে রেখে দিয়েছি, এটা আমি ক্রস করে দিলাম, ক্রস করে দিয়ে আমি এখানে যাই, যে আমি এই যে আমার দেখেন লোকাল হোস্ট, একটু উপরে খেয়াল করেন, লোকাল হোস্ট এই যে 888 দেখিয়েছিলাম না তখন, যে আমাদের পোর্ট অ্যাড্রেসটা, আমার ওয়েব অ্যাড্রেসটা এটা, যে মাই পিএইচপি অ্যাডমিন সার্ভার ডাটাবেস পিএইচপি, এটা আমাকে এখানে দেখেন চলে আসছে। ওকে, এটাও আমি ক্রস করে দিলাম, ম্যামটাও ক্রস করে দিলাম, ম্যামটার ওয়েবসাইট ক্রস করে দিলাম, আমার এই ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এটা থাকুক, আমি এটা একটু কাজ আছে। এবার আমি আমার এখানে এসে, যে আমার যখন ওয়ার্ডপ্রেসটা প্রথমে আমাকে ইনস্টল করতে হবে এই ম্যামটা ইনস্টল করার পর আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব, ডাউনলোড করে ওয়ার্ডপ্রেসের ফাইলটা এনে এই যে আমার ডকুমেন্টসটা htdocs এখানে সেন্ড করব, এখানে ফেলে দিব, ফেলে দেওয়ার পর তারপর হচ্ছে আমি এই যে ওয়েব স্টার্টে গেলে দেখেন এই যে আমার যখন আমি ওয়েব স্টার্টে ক্লিক করতেছি তখন সে আমার এই ফাইলটা তৈরি করতেছে, বুঝতে পারছেন? আবার দেখেন আমার যে ম্যাপের ফাইলটা, এখান থেকে আমি যখন ওয়েব স্টার্টে ক্লিক করবো, এটা আপনাদের আমার ম্যাকে হয়তো একরকম দেখাচ্ছে, আপনাদের উইন্ডোজে আরেক রকম দেখাতে পারে, কিন্তু জিনিস একটু ডানে বামে থাকবে একই জিনিস। এখানে আসলাম, আসার পর এখন দেখেন এখানে আমরা যে টুলস থেকে তো আমরা পিএইচপি মাই অ্যাডমিনে গেছিলাম, আমাদের এখন পিএইচপি মাই অ্যাডমিন ডাটাবেস তৈরি করা হয়ে গেছে, ওটার দরকার নেই। এখন আমরা যাবো হচ্ছে মাই ওয়েবসাইট। দেখেন আমি মাই ওয়েবসাইট যখন ক্লিক করলাম, ম্যাম মাই ওয়েবসাইট ক্লিক করার পরে যে ইন্ডেক্স ডট অফ দেখাচ্ছে, দেখার পর আমি যদি এখন এটাতে ক্লিক করি, যে আমার একটা ডাব্লিউপি টেস্ট তৈরি করেছিলাম না ডাটাবেস, এই ডাটাবেস আন্ডার যখন আমি ক্লিক করছি, আমাকে কোথায় না দেখেন সরাসরি আমাকে এই যে ওয়ার্ডপ্রেস সেটআপের কথা বলতেছে, যে তুমি ওয়ার্ডপ্রেস সেটআপ করো, ঠিক আছে। আমরা এখন ওয়ার্ডপ্রেস সেটআপে চলে আসলাম, কন্টিনিউ দেই। এখানে ডেটাবেজের ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর স্টার্টেড উই নিড টু নো সাম ডেটাবেজ, ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস বিফোর প্রসিডিং, ডেটাবেজ নেম, ডেটাবেজ ইউজার নেম, ডেটাবেজ পাসওয়ার্ড, ডেটাবেজ হোস্ট, আপনাকে এই জিনিসগুলো লাগবে সে বলছে। ওকে ঠিক আছে, আমি লেটস গো মুভ করি। মুভ করার পর প্রথমে সে ডেটাবেজ নেম বলছে, সো আমি এটা কাজ করি, আমরা ডেটাবেজ নেমটা আমি ওয়ার্ডপ্রেস দিলাম, ইউজার নেম দিলাম হচ্ছে আপনার অ্যাডমিন, পাসওয়ার্ডও দিলাম হচ্ছে অ্যাডমিন। পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড, যেহেতু এটা আমার টেস্ট পারপাসে, আমি যেন ভুলে না যাই, সহজ সহজ পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে। ডেটাবেজ হোস্ট, এটা আপনার লোকাল হোস্ট দিয়ে দিলাম, এটা চেঞ্জ না করি। আচ্ছা, ডেটাবেজ হোস্ট হচ্ছে আমি যে ওখানে যে হোস্ট নামটা দিয়েছিলাম wp_st, ঠিক আছে, এটা আর wp টা এটা আমার দরকার, ডেটাবেজ হোস্ট হচ্ছে এটা, আমি যে ডেটাবেসটা তৈরি করেছি সেই জায়গায় এই ফাইলগুলো জমা হবে, আর wp এটা এইভাবেই থাকবে, এটা আমার দরকার নেই, আমি এটা দিয়ে সাবমিট দিয়ে দিই, দেখি কি হয়। জিরো ডেটাবেস এস্টাবলিশিং ডেটাবেস কানেকশন সাপোর্ট ফ্রম, এটা কি লোকাল হোস্ট, আগে কি লোকাল হোস্টে ছিল? লোকাল হোস্ট দিয়ে সাবমিট, ইউজার ইউজারনেম পাসওয়ার্ড ইনফরমেশন ডবল কনফিগ পিএইচপি ইন্টারনেট। আচ্ছা, ইউজারনেম পাসওয়ার্ডটা আমাকে মনে হচ্ছে আমি দিতে পরিচিত করতেছি। আচ্ছা, পাসওয়ার্ড অ্যাডমিন 1,
তাও তো মনে হচ্ছে না। আচ্ছা, হোস্ট নেম হচ্ছে আপনার ওটাই হবে, ডব্লিউপি টেস্ট পাসওয়ার্ড নেম। ওরে আল্লাহ, তার ভিতরে চেক করে আসলে সমস্যা হচ্ছে। হ্যালো, হ্যালো। শুনছি। আচ্ছা, সরি, এখানে আমি যে মিস্টেকটা করেছিলাম, আপনার ডেটাবেস নেমের ক্ষেত্রে আমাদেরকে আসলে ডেটাবেস, যে ডেটাবেসটা তৈরি করছি আমরা ওখানে, আমি তো ওয়ার্ডপ্রেস দিয়ে বসে আছি, কিন্তু ওখানে হচ্ছে আমাদের ডেটাবেসের নেমটা দিতে হবে। যে ডেটাবেসটা তৈরি করলাম ডব্লিউপি টেস্ট, আর বাকিগুলো ইউজার নেম পাসওয়ার্ড আপনার মতো করে দিলে লোকাল হোস্ট থাকবে, আর নিচেরটা না দিলে হবে। এখন এটা দেওয়ার পরে রান রেজিস্ট্রেশন চলে আসছে, রান দ্য ইনস্টলেশন, আমি রান দিয়ে দিলাম। এখন আবার দেখি ইরোড আসে কিনা। এরপর আমার যেটা করতে হবে হচ্ছে আপনার সাইট টাইটেল।
সাইট টাইটেলটা আপনারা আপনাদের মনে করো একটা দিতে পারেন, এটা খুব সিম্পল, ধরেন কি ডব্লিউপি ডব্লিউপি 1 দিলাম, ইউজার নামে দিতে অ্যাডমিন, পাসওয়ার্ড এত ভয়ঙ্কর কিছু না দিয়ে আপনারা এই পরে আপনাদের মতো করে স্ট্রং পাসওয়ার্ড দিন। আপাতত আমি এদিকে এটাকেও অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দিচ্ছি, অ্যাডমিন অ্যাডমিন অ্যাডমিন, ঠিক আছে। এখানে কনফার্ম ইউজ পাসওয়ার্ড, কনফার্ম দিলাম, ইমেল আইডি, দিয়ে দিলাম। আচ্ছা, এদিকে দেখেন একটা অপশন আছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। যেহেতু এটা আমাদের লোকাল, মানে লোকালে আমি হোস্ট করতেছি, সো এইদিকে আমি সার্চ ইঞ্জিনকে আমার সাইটটা ইন্ডেক্স করার পারমিশন দিচ্ছি না, এটা আমি লোকালি করতেছি। কিন্তু নর্মালি আমরা যখন ওয়েবসাইটটা আমাদের হোস্টিংয়ে আপলোড করবো, সেই ক্ষেত্রে আমরা এটাকে ইন্ডেক্সিংয়ে এটা ক্লিক মারবো না, ঠিক আছে। ওকে, এবার আমি এইটা আমার সাইট রেডি, আমি এখন লগ ইন করি আমার সাইটে। এখন আমরা একটা গর্বিত ওয়েবসাইটের মালিক হয়ে গেলাম, আমাদের সাইট রেডি। এই মুহূর্তে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই সাইটে যখন আসলাম, দেখেন এটা সাইটটাতে প্রথমে কিছু ওয়ার্ডপ্রেসে ওয়েলকাম জানানো হয়, কিছু ড্যাশবোর্ড হাবিজাবি জিনিস রেডি থাকে, এগুলো সব আমাদের দরকার নেই, আমরা এখান থেকে এগুলো জিনিসগুলো ডিসমিস করে দিতে পারি। আপনার যে জিনিসটা আপনার এই মুহূর্তে অ্যাক্টিভিটি কি, ওয়ার্ডপ্রেস ইভেন্ট এন্ড নিউজ, এগুলোকে আমরা মিনিমাইজ করে রাখি, এগুলো আমাদের পরে যখন দরকার হবে তখন। একটা পোস্ট আমাদের আছে, এটা থাকুক। এটা আপনার কুইক ড্রাফট মানে হচ্ছে ধরেন আমি একটা পোস্ট দিব, এটা টাইটেলটা এখানে লিখে, ধরেন একটা কন্টেন্টটা কি, কন্টেন্টটা লিখে যদি সেভ ড্রাফট দিয়ে রাখি, তাহলে এটা ড্রাফটে থেকে যাবে, পরে আমি এটাকে ফাইনালাইজ করে আমার সাইটে পোস্ট করে দিলাম। এটা কুইক ড্রাফট, এটা মাইনাস। সাইট হেলথ স্ট্যাটাস, এটাও মাইনাস, এগুলো চাইলে আমরা কেটে দিতে পারি। এখন আমাদের এখানে সাইটটা ভিজিট সাইট, আমাদের এখানে যে অপশনটা আছে WP1, এখানে যদি যাই যে নিউ ট্যাবে ওপেন করি, তাহলে আমাদের সাইটটা এক্স্যাক্টলি কেমন দেখায় সেটা দেখতে পাবো। আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ব্যাক এন্ড ড্যাশবোর্ডটা। কিছুই দিলাম না, দেখছেন হ্যালো ওয়ার্ল্ড বাই অ্যাডমিন নভেম্বর 2020, আমাদের সাইট কি সুন্দর একটা সাইট রেডি হয়ে গেল। অ্যাফিলিয়েট সাইট রেডি, ওয়েবসাইট রেডি হয়ে গেল। এখন আমাদের পরের কাজটা কি হচ্ছে, আমাদের ড্যাশবোর্ডটার জিনিসগুলো সম্পর্কে জানা। বাই ডিফল্ট আমাদের এখানে দেখেন একটা হ্যালো ওয়ার্ল্ড, এটা কি বলে, একটা থিম অটোমেটিক্যালি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেসের যে থিমটা আছে, এই থিমটা দিয়ে আমাদের সাইটটা রেডি করে দেবো। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইয়োর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট। এখান থেকে আমি সরাসরি এডিট করতে পারবো। এখানে এটা এডিট করে আমি সরাসরি করতে পারবো। আমরা এটার এডিটিং এর অপশন বলতে ওয়ার্ডপ্রেস নতুন একটা টুল বা এডিটিং টুলটা, এটা সম্পর্কে আমরা জানবো। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের আপডেটসটা হচ্ছে আপনার যে থিমটা আমরা ইউজ করতেছি, আমাদের এখানে ওয়ার্ডপ্রেসে একটা ফ্রি থিম আমাদেরকে দিয়েছে, সেই থিমটা ইনস্টল হয়ে আছে, সেই থিমটার আদলে আমরা আমাদের সাইটটা দেখতে পাচ্ছি। একটা সাইট যখন আমরা পারচেজ মানে ইনস্টল করবো, করার পর একটা থিম যখন পারচেজ করবো, সেই থিম অনুযায়ী আমাদের সাইটটা আমাদেরকে প্রেজেন্ট করবে, থিমের মতো করে আমাদের সাইটটা দেখাবে। এখন এই আপডেটস এর মধ্যে এসে সবসময় আমরা থিম এবং প্লাগইনস এর নতুন আপডেট কি আসলো
আমরা সেই আপডেটগুলো দেখতে পারবো। এখানে আমাদেরকে দিচ্ছে লাস্ট আপডেট, এটা আমাদের 6টা এত 35 এম এ আমাদের আপডেট করা আছে। আমরা যদি আপডেটটা এখান থেকে কোনো আপডেট পাই আমরা সাথে সাথে ইয়ে থিমটা আপডেট করে নেব। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। যদি থিমটা আপডেট করা না থাকে সেক্ষেত্রে হয়তো ভাইরাস বা আপনার ধরেন কেউ অ্যাটাক করে আমার সাইটটাকে ডাউন করে দিতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের পোস্ট। পোস্টে যে আমাদের ধরেন যে আমাদের অল পোস্ট, আমরা ব্যাক এন্ড থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কয়টা পোস্ট করা আছে। পোস্ট আমাদের একটাই করা আছে। আমরা যদি চাই তাহলে অ্যাড নিউ, ঠিক আছে, অ্যাড নিউতে যে আমরা নতুন একটা পোস্ট তৈরি করতে চাই, এখান থেকে আমরা নতুন একটা পোস্ট তৈরি করব। অ্যাড টাইটেল, অ্যাড টাইটেল দিব। এখানে আমরা টাইটেলের পর আমাদের কন্টেন্টগুলো কী হবে দিয়ে আমরা এই জিনিসগুলো এখান থেকে দেখেন ডান পাশে আমাদের ডকুমেন্টস, ব্লগস, এখান থেকে আপনার কয়টা ব্লগস হবে, ডিফল্ট, স্মল, লার্জ, কাস্টম আমরা আমাদের মতো করে করতে পারি, সাইজগুলো ঠিক করতে পারি, আপনার কলার স্যার সেটিংস। অনেকটা ব্লগারের মতো মনে হচ্ছে স্যার। অনেকটা ব্লগারের মতোই, একটু আপডেটেড ব্লগার। হ্যাঁ, ব্লগারের মানে ব্লগার পারলে এটা একই জিনিস, মানে গ্রুপের নাম শুধু স্যার ওই যে পার্থক্য। আগের পৃষ্ঠাটা যে স্যার ছিলেন না, মানে এটার আগের যেই পেজটা স্যার, ওইটা একবারে ওই যে বাম পাশে সবচেয়ে সেটিং এর অপশন ছিল, ওইটা মনে হচ্ছে পুরো ব্লগারের ড্যাশবোর্ডটা হ্যাঁ একই একই রকম সবকিছু, সব একই। সেম ব্লগারের। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু যা আছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনার টেক্সট কালার থেকে শুরু করে সবকিছু কালার সেটিংস সবকিছু করতে পারবেন। এটা অনেক চিপা চাপা অনেক গলি গলি আছে, এগুলো আস্তে আস্তে দেখবেন আপনার। এটা ধরেন আমি যদি টাইটেল দিই আমরা যেটা দিই বি দ্য বেস্ট দিয়ে এখানে দিলাম ওকে। দেখেন এখানে এটা দেওয়ার পরও আমাদের এখান থেকে উপর থেকে মেনু চলে আসছে, যে এটা দিয়ে আমরা কি কি করতে চাই। এখান থেকে এই জিনিসগুলোকে আমরা বোল্ড করতে পারবো, লেখাটাকে। আর উপরে যে আমরা লেখাটা লিখলাম এটা ধরেন এখানে ধরেন যে পারমালিঙ্ক, এগুলো মানে আমার এই লিঙ্কটাতে কি লেখা থাকবে, ক্যাটাগরিজ, কোন ক্যাটাগরিতে আমি দিব। আমি যদি কোনো ক্যাটাগরি এখনো সেট করিনি, ট্যাগস, এটার জন্য আমি কি ট্যাগ অ্যাড করতে চাই, এটার জন্য ইমেজ দিতে চাইতেছি কিনা, ফিচার্ড ইমেজ। আমরা যদি একটা ইমেজ দিই আপনার একটা image দেবো। হুম, 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 হুম। নেলসন ম্যান্ডেলার একটা কোর্স যেন কি দেখছিলাম, খুব ভালো লাগছিল। Yes, this one. Okay, এটাকে আমরা কনভার্ট করি। দেখেন ইমেজটা আমি এখানে যে আমাদের সাথে মিডিয়া লাইব্রেরি চলে যাচ্ছে। আমি যদি মিডিয়া লাইব্রেরিতে আমার আগে থেকে কোনো ইমেজ থাকে সেটাকে ইউজ করতে পারি, অথবা আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডেস্কটপ, ইয়েস, চলে আসলো। এখন এই ইমেজের অল্টার টেক্সট, অল্টার টেক্সটে কি ধরেন কোনো কারণে কোনো একটা ওয়েবসাইটে যদি অল্টার টেক্সটটা দেখা না যায় সেই ক্ষেত্রে, সরি ইমেজটা দেখা না যায় সেক্ষেত্রে ইমেজটা কি নিয়ে সেটা একটা অল্টার টেক্সট আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, অল্টার টেক্সটটা দিয়ে দেবো। টাইটেলটা, ক্যাপশনটা কি হতে পারে, ডেসক্রিপশনটা কি হতে পারে, এটা ধরনের যে আমাদের ইউআরএলটা কি হতে পারে। স্যার অলটা কি স্যার এখানে ওই ইমেজটা খুঁজে পাওয়া যায় নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার এই অল টেক্সটটাতে দেব স্যার, এটা কি মানে ওই মানে আমি যদি মানে গুগলে সার্চ করি যে নাম মানে ওইটা কি এটা দেওয়া লাগবে না ইমেজটা? না না, এটা হচ্ছে আপনার যে ইমেজটার যে নেমটা, যে টাইটেলটা,
টাইটেলটা হচ্ছে আপনার ওইটা দিয়ে সার্চ করে দেন, ইন্সপায়ারিং নেলসন ম্যান্ডেলা। এই যে দেখেন টাইটেলটা, ইমেজের টাইটেলটা হচ্ছে এটা। অল্টার টেক্সট হচ্ছে যদি আপনার ওয়েবসাইটে একটা ইমেজ আপনি দিলেন, সেই ইমেজটা এখন শো করছে না, ইমেজটা কোনো কারণে ব্রোকেন দেখাচ্ছে বা দেখাচ্ছে না, তখন অল্টার টেক্সটটা হলে ওই লেখাটা দেখাবে যে ইমেজটা ছিল ইটস অল অ্যাবাউট এইটা, ঠিক আছে? যে নেলসন ম্যান্ডেলা বা ধরুন আপনার ইন্সপিরেশনাল কোটস, অল্টার টেক্সট আপনি দিয়ে দিলেন ইন্সপিরেশনাল কোটস, তাহলে অল্টার টেক্সটে ইমেজটা যখন দেখাবে না তখন অল্টার টেক্সট হিসাবে ইমেজের অল্টার হিসাবে এই টেক্সটটা দেখাবে। জি স্যার। আচ্ছা, এটাকে আমরা সেট করে দিলাম ফিচার্ড ইমেজ। এখন আমাদের একটা পোস্ট যখন ক্রিয়েট করলাম, এখানে আমরা ধরেন ডিজাইন হাবিজাবি সবকিছু করলাম, ডকুমেন্টসে এসে ভিজিবিলিটি পাবলিক, পাবলিশ ইমিডিয়েটলি। পাবলিশ যদি আমি ইমিডিয়েটলি না দিই, এখান থেকে আমি এটাকে আপনার ইয়েও করতে পারি, কি বলে, ক্যালেন্ডার দিয়ে টাইম সেট করতে পারি, ঠিক আছে? ভিজিবিলিটি আমি পাবলিক না দিয়ে ধরুন যদি প্রাইভেট দেই, পাসওয়ার্ড প্রোটেক্টেড দেই, তাও করতে পারি, ইটস আপ টু মি। পার্মানেন্ট গেল, ট্যাগস আমি এটা রিলেটেড কি ট্যাগস তৈরি করতে চাই সেই ট্যাগস দিলাম। পোস্ট অ্যাট্রিবিউট ডিস্ট্রিবিউশন, এগুলো বহুত ফিচারের কোনো কমতি নাই। এটা নিয়ে ধরেন ক্লাস নিলে অন্তত 29-30 ঘন্টা, অ্যাটলিস্ট 24 ঘন্টা বা 30 ঘন্টা একটা ক্লাস নিলে তাহলে এটা কমপ্লিট হবে। এবার আমি যদি এটাকে পাবলিশ করে দেই, পাবলিশ হয়ে গেল। এবার আমার সাইটটা খুব এই যে দেখেন আমার সাইট কি সুন্দর সাইট হয়ে গেছে। এই একটা মিনিট আগুন দিচ্ছে, একটা মিনিট ভাই আগুন দিচ্ছে।
হ্যালো 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 আছেন? স্যার বলেন। আমার ইন্টারনেট চলে গেছিল, সরি, আমি কানেক্ট হতে একটু সময় লাগলো। ওকে, আচ্ছা দেখেন, এই যে আমরা একটা পোস্ট রেডি করে ফেললাম, দেখলেন তো? আমরা একটা নতুন পোস্ট দেখলাম, এটা আনক্যাটাগরাইজ দেখাচ্ছে, কারণ যেহেতু আমরা কোনো ক্যাটাগরি অ্যাড করি নাই, সেই কারণে এটা আনক্যাটাগরাইজ দেখাচ্ছে। হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের প্রথম পোস্ট, আর এখন আমাদের দ্বিতীয় পোস্ট হচ্ছে আই নেভার লুজ, ইদার উইন অর লার্ন। ঠিক আছে, ওয়েবসাইট হয়ে গেল। এবার আমরা পেছনে যাই, যাওয়ার পর দেখেন আমাদের পোস্টগুলো এভাবে আছে। পোস্টের এবার আমাদের এখানে হচ্ছে অল পোস্ট যদি হয়, অল পোস্টগুলো আমরা দেখলাম, আমাদের সবগুলো পোস্ট এখানে আছে, ক্যাটাগরিগুলো আছে আমাদের। আমরা যেহেতু এখন কোনো ক্যাটাগরি তৈরি করিনি, আমরা এখান থেকে নিউ ক্যাটাগরি তৈরি করতে পারবো। ঠিক আছে, আমাদের এটা ক্যাটাগরিগুলো আসলে ডিপেন্ড করে আপনার আপনার নিজের উপর, আপনি ক্যাটাগরি কয়টা ক্যাটাগরি তৈরি করবেন, কি কি ক্যাটাগরি তৈরি করবেন, তৈরি করে ওখানে ধরেন ক্যাটাগরাইজ করে পোস্টগুলো ক্যাটাগরির আন্ডারে আপনি সাবমিট করতে পারেন। ওকে, আমরা যদি এটা এবার যাই আমাদের হচ্ছে মিডিয়াতে। মিডিয়া হচ্ছে যেখানে আমাদের সবগুলো ছবি ভিডিও আমরা আপলোড করতেছি, সবগুলো এক জায়গায় থাকবে। আমরা চাইলে এখানে অ্যাড নিউ মিডিয়া, নতুন একটা মিডিয়া কিছু অ্যাড করে রাখতে পারি। এটা পরে আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের পোস্টের মধ্যে অ্যাড করে ফেলবো। ওকে, এরপর হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে দেখেন আমাদের হচ্ছে, অ্যাপিয়ারেন্সে গেলে প্রথমে থিম, কাস্টমাইজ, উইজেট, মেনুজ, আপনার ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর, এই জিনিসগুলো চলে আসে। এই মুহূর্তে আমরা অ্যাক্টিভ যে থিমটাতে আছি সেটা হচ্ছে 2020। ঠিক আছে, 2020 অ্যাক্টিভ থিমটাতে আছি। আমরা এখন চাইলে আমরা এই যে wordpress.org-তে এসেছিলাম না, wordpress.org-তে এসে ধরেন এখানে যে থিমগুলো আছে, এগুলো তো সব ফ্রি থিম। আমরা যদি চাই এখান থেকে একটা ফ্রি থিম আমরা ইনস্টল করতে পারি। তো এটার জন্য আমাদের এই থিমটা ডাউনলোড করার দরকার হবে না। থিমটা ডাউনলোড করে আমাদের ইনস্টল করার দরকার নেই। আমরা আমাদের এই অ্যাডমিন প্যানেলে এখানে যে এই যে অ্যাড নিউ থিমে যদি ক্লিক করি, অ্যাড নিউ থিমে ক্লিক করলে দেখেন আমাদের ওই জিনিসগুলো এখানেও দেখাচ্ছে। wordpress.org-তে যেই জিনিসগুলো আমরা দেখছিলাম ওগুলো এখানে দেখাচ্ছে। এর মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার এই যে অ্যাক্টিভ কোনটা আছে, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। এবং এর পাশাপাশি আরও কিছু জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনি যখন একটা থিমের উপর আসবেন, তখন যদি এই থিমটা আপনার এই প্রেজেন্ট যেই আপডেটটা আপনি ইউজ করছেন, এখানে কি এমন কিছু আছে কি না, নাই, এমন কোনটা নাই, সবগুলো আপডেটেড। যদি কোনো থিম আপনি পারচেজ করতে যান বা কোনো থিম আপনি ইনস্টল করতে যান, সেই থিমটা যদি আপনার এখনকার যেই কি বলে ওয়ার্ডপ্রেসের আপনি যে ভার্সনটা ইউজ করছেন, এই ভার্সনটার সাথে এই থিমটা কম্পিটেবল না হয়, তখন এখানে দেখাবে ইট মে নট বি আপনার কম্পিটেবল উইথ দ্য প্রেজেন্ট ভার্সন, তখন আপনি আর ওটা ইউজ করার দরকার নেই। সো আমরা এখন এখান থেকে চাইলে যে কোনো একটা থিম যদি আপনার ইনস্টল করি, তাহলে আমাদের ওয়েবসাইটের লুকটা আবার এরকম চেঞ্জ হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটের লুকটা আছে এরকম, যে আমাদের আপনার এই যে সাইড বারগুলো, এই যে অপশনগুলো আছে এই ক্যাটাগরি, এগুলোকে বলা হয় সাইড বার। এখন এই সাইড বারগুলো কোনো একটা ওয়েবসাইটে সাইড বার এটার নাম, বাট নট নেসেসারি যে এটা সাইডেই থাকতে হবে। এটা কোনো একটা ওয়েবসাইটের বাঁ পাশে থাকে, কোনো একটা ওয়েবসাইটের নিচে থাকে, কোনো একটা ওয়েবসাইটের ডান পাশে থাকে। আমরা যদি দেখি সাইড বারগুলো, ব্লগ নিউজ লেটার, যদি এটা ইনস্টল দেই, আমরা এখান থেকে দরকার হলে সরাসরি ইনস্টল করে করে ফেলতে পারতেছি একটা থিম। ঠিক আছে, এটা ধরুন যে আমি এই যে ইনস্টল হয়ে গেছে, এখন যদি আমি অ্যাক্টিভ দেই তাহলে এটা অ্যাক্টিভ হয়ে গেল। আর আগের যে থিমটা ওইটার বদলে এই থিমটা এখন আমার অ্যাক্টিভ, এই যে এই থিমটা এখন অ্যাক্টিভ। ওকে, এবার আমি এখানে এসে যদি এটাকে একটা রিফ্রেশ মারি, দেখি চেঞ্জ হয় কিনা। ইয়েস, চেঞ্জ হয়ে গেছে।
দেখছেন? এখন আমার হচ্ছে দেখেন সাইড বারটায় যেগুলো সাইডে চলে আসছে। তো এটা থিম টু থিম আসলে ডিপেন্ড করে। আপনার ইউ মে হ্যাভ মিসড, আমি যে রুলসগুলো দিচ্ছি বলছে তুমি হয়তো এগুলো মিস করতেছো। প্যাটার্ন, এটা থিমের ডিজাইন। এখানে আপনার ওই যে ক্যারোসেল চলে আসছে, স্লাইডার চলে আসছে, এখানে আমি অপশনগুলো এগুলো আমি আমার মতো করে সবটা একটা 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 করে কাস্টমাইজ করে নেব। এটা একটা পুরোটা একটা নিউজ, আপনার কি বলে, এটা নিউজের থিম। ওকে ফাইন। এখন কথা হচ্ছে আমরা কালকে তো থিম ফরেস্ট দেখছিলাম তাই না? থিম ফরেস্ট দেখছিলাম না? থিম ফরেস্ট থেকে যদি আমি কোনো থিম পারচেজ করি তখন আমি সেই থিমটা এখানে আপলোড করবো কিভাবে? এখানে দেখেন থিমের মধ্যে এই যে অ্যাড নিউ একটা অপশন আছে। অ্যাড নিউতে গেলে সে আমাকে, ধরুন আমার যেটা পারচেজ করা আছে সেই পারচেজ করা থিমের মধ্যে আমি এই যে আপলোড থিম, আপলোড থিমে গেলে আমি থিমটা যখন ডাউনলোড করবো তখন ওটা একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে আমার পিসিতে। নতুন একটা থিম যখন আমি পারচেজ করবো কিংবা আমি কোথাও থেকে নিব, তখন আমি চুজ ফাইলে যে ওই ফাইলটা ওই এই জিপ ফাইলটাই আমার কম্পিউটার থেকে দেখিয়ে দিবে। দেখিয়ে দিলে ওই জিপ ফাইলটা আমার এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে পরে সে আমাকে এটাকে ইনস্টল করতে বলবে, আমি এটাকে ইনস্টল করে নিব। ঠিক আছে? এভাবে আমরা একটা থিম ফরেস্ট থেকে বা আমাদের থার্ড পার্টি থিম যেগুলো আমাদের পেইড থিম কিনবো সেগুলো এখানে ইনস্টল করে নিতে পারবো। ওইটা সমস্যা হবে না। আচ্ছা, এরপর আমাদের থিম গেল। থিমের পরে হচ্ছে আপনার কাস্টমাইজ। কাস্টমাইজ হচ্ছে আপনি দেখেন এখানে একটা টুল চলে আসতেছে। এই টুলটাকে ইউজ করে আমরা আমাদের সাইটের সাইট কাস্টমাইজেশন, কালার, হেডার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেনুজ, উইজেটস, আপনার হোম পেজ সেটিংস, ফ্রন্ট পেজ সেটিংস, এখানে সব কিছু আছে। এডিশনাল সিএসএস, এই এডিশনাল সিএসএসটা একটু বলে দিই। এডিশনাল সিএসএসটা হচ্ছে যারা ধরেন কোডিং পারে, যে কোড পারে, সিএসএস কোড পারে, সিএসএস মানে হচ্ছে আপনার কালার টালার ডিজাইনগুলো চেঞ্জ করার জন্য, তারা এটাতে এখানে হয়তো এক্সট্রা কিছু কোড দিয়ে থিমের উপরে সিএসএস ডিজাইন দিয়ে কোনো একটা ডিজাইনকে, পার্টিকুলার ডিজাইনকে চেঞ্জ করার জন্য। এটা সাধারণত আপনারা ইউজ করবেন না সিএসএসটা না দিয়ে। আর এখানে হচ্ছে আপনি দেখেন যে WP1, WP1 হচ্ছে আমার এই সাইটটার নাম। এটা আমি যে কোনো মুহূর্তে এই WP1টাকে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? ইউ আর কাস্টমাইজিং WP1। এখানে যখন কোনো চেঞ্জ আমরা দিব, সাইট আইডেন্টিটি দেখেন, দেখেন কালার থেকে শুরু করে সিলেক্ট লোগো সবকিছু আমরা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? এই টোটাল জিনিসগুলো একটা একটা করে আপনারা আস্তে আস্তে অপশনগুলো দেখবেন, সময় নিয়ে দেখবেন। এটা একদিনে শেখার বিষয় না, একটা একটা অপশন করে অল্প অল্প করে দেখবেন, সময় নিয়ে 10 দিন 15 দিন বা 20 দিন হাতে নিয়ে লোকাল ইনস্টল করে ঘাটাঘাটি করবেন, আস্তে 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 শিখবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেনু, কোন মেনুটা কোথায় আছে, কোনটা কোথায় সরাবেন, সবগুলো এখান থেকে এটা এডিট করে ফিক্স করা যায়। আমরা কাস্টমাইজেশন, সাইট কাস্টমাইজেশনটা এটা এখান থেকে দেখবো। কাস্টমাইজ করার পরে উপরে যে পাবলিশ বাটনটা আছে, পাবলিশটা দিলে এটা সেভ হবে, অন্যথায় এটা সেভ হবে না। কাস্টমাইজেশন, তারপর হচ্ছে উইজেট। আচ্ছা, এবার দেখেন যে উইজেটস গুলো কি কি। উইজেটস গুলো বেসিক্যালি হচ্ছে আমাদের মেইন স্লাইডারের মধ্যে বিভিন্ন উইজেটস গুলো থাকে, যে আপনার সার্চ থাকে, রিসেন্ট পোস্ট, আপনার রিসেন্ট কমেন্টস, অ্যাক্টিভিটিস, এই উইজেটস গুলো, এগুলোকে আপনার মানে ক্যাটাগরিজ, এগুলোকে উইজেটস বলা হচ্ছে। সেগুলো চাইলে আমি মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবো আমার মতো করে। আমি এটাকে মানে প্লেস এখান থেকে চেঞ্জ করে দিয়ে এটাকে সেভ করে দিলে এটা অটোমেটিক ঘরে চলে যাবে। বা এখান থেকে কোনো উইজার্ড যদি আমি চাই টেনে এনে এখানে বসাতে, তাহলে এই যে এখানে বসাতে পারবো। আমি ক্যালেন্ডার এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ধরেন টাইটেল দিয়ে দিলাম, দিলে এই ক্যালেন্ডারটা এখানে অ্যাড হয়ে গেল। এটা ডিলিট করে দিলাম, এখান থেকে চলে যাবে। মেনুজ, উইজার্ডসের পরে হচ্ছে মেনু। আমার যেহেতু কোনো মেনু সেট করা নাই, এটা এখন দেখেন এই যে থিমের মধ্যে এখানে মেনু দেখাচ্ছে, প্রাইমারি মেনু, সোশ্যাল মিডিয়া মেনু, ফুটার মেনু, সেকেন্ডারি মেনু। আমাকে এখানে 4টা মেনু দেখাচ্ছে। আমি যদি একটা মেনু ক্রিয়েট করি, আমি যদি প্রাইমারি মেনু ক্রিয়েট করি, লিখে একটা ধরেন এখানে মেনু ক্রিয়েট করি, মেনু নেম দিয়ে প্রাইমারি মেনু দিয়ে ক্রিয়েট করে, ওখানে আমাদের টপ মেনুগুলো থাকে, বিভিন্ন পোস্টগুলোকে কোনটা কোন মেনুর আন্ডারে দিব, সোশ্যাল মেনুগুলো থাকে। সো এই যে এই সেকশনটা, এই মেনুর সেকশনটা আসলে চেঞ্জ হয় থিম টু থিম। কোনো একটা থিমে হয়তো এটা এই 2টা 3টা অপশন আছে, কোনো একটা থিমে হয়তো 4টা অপশন থাকবে, কোনো একটা থিমে হয়তো 2টা অপশন থাকবে। এটা ডিপেন্ড করে থিমের উপর ডিপেন্ড করে ক্রিয়েট মেনু। ঠিক আছে? মেনুগুলো আমরা ওভাবে আমাদের মতো করে ক্রিয়েট করতে পারবো। হেডার, এটা আসলে যে এখানে এটা নতুন দেখার কিছু না, এটা ওটার সাথে। এখানে আর একটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে আপনার
প্লাগইনস। আচ্ছা, প্লাগইনস গুলো দেখেন, প্লাগইনস গুলো মূলত আপনার ধরেন বিভিন্ন এসইও প্লাগইনস বা সাইটটাকে আপনার প্রাইভেসি সেটিংস প্লাগইনস, কি বলে, এই সমস্ত প্লাগইন গুলো আমরা ইউজ করে থাকি। আমরা যদি এখানে প্লাগইনসে যে অ্যাড নিউ প্লাগইন দেই, তাহলে আমাদেরকে সেই আবার ডব্লিউপি যে তার যে প্লাগইন মার্কেটটা আছে যেখান থেকে সে নিয়ে আসবে, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে যে প্লাগইনটা দরকার সেই প্লাগইনটা আমরা ইউজ করে নেব। এখানে আমরা সার্চ করে প্লাগইন আনতে পারি, বা অথবা আমরা ওই যে আপলোড প্লাগইন থিমের মধ্যে এটা সেম আমরা সুন্দরভাবে এটা এডিট করে নিতে পারবো। এখন দেখেন যে এই প্লাগইনস এর ক্ষেত্রে দেখেন একটা জিনিস আছে, এই দেখেন যে কম্পিটেবল উইথ ইওর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। দেখেন প্লাগইনস এর ক্ষেত্রে এই যে নিচে নিচে যে লেখাটা আছে এই লেখাটা খেয়াল করতে হবে, আপনি প্লাগইনস নিচ্ছেন সেটা আপনার এই ভার্সনের সাথে যাচ্ছে কিনা, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এখানে দেখেন প্লাগইনস এর ক্ষেত্রে রিকমেন্ডেড, পপুলার, ফিচার্ড বিভিন্ন অপশন আছে। WooCommerce ইউএস প্লাগইন, এটা খুব পপুলার, এসইওর জন্য সবাই এটা ইউজ করে। তো এই আপনারা এগুলো নিয়ে আস্তে আস্তে একটু দেখতে দেখতে দেখবেন যে কোন কোন প্লাগইনগুলো আপনার জরুরি সাইটের জন্য, সেটা আপনি বুঝতে পারবেন। তবে প্লাগইনস খুব বেশি ইউজ করবেন না, দরকার ছাড়া কোনো প্লাগইনস, আননেসেসারি প্লাগইনস কনফার্ম না হয়ে কারো কাছ থেকে শুনেই ধুপ করে একটা প্লাগইনস সাইটে ইনস্টল করে ফেলবেন না। প্লাগইনসগুলো খুব ইম্পর্টেন্ট, বিনা কারণে সাইটের মধ্যে আমরা প্লাগইনস ইউজ করব না। প্লাগইনস ইউজ করলে সাইটটা লোড হতে লেট হয়, সাইটটা ভারী হয়। তো মানে যত কম প্লাগইন করা যায় বা আপনি আপনার মতো করে করতে পারেন। এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা অ্যাপিয়ারেন্সে যেখানে আসছিলাম, দেখেন এখানে থিম আছে, থিমের মধ্যে থিম এডিটর, থিম এডিটরটা এই জায়গাটা আপনার হাত দিব না। তারপর যে সিএসএস এই জায়গাটা আমরা হাত দিব না, এগুলো কোডিং এর ব্যাপার। এগুলো যদি একটু ওলটপালট হয় আপনার থিমের ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, সাইটটা মানে ফল করতে পারে। আপনার ইনিশিয়ালি থিম এডিটর, কাস্টমাইজেশন, ওই সিএসএস এগুলোতে যাবেন না, ঠিক আছে, এগুলোতে হাত দিবেন না। ঠিক তেমনি প্লাগইনের ক্ষেত্রে প্লাগইন এডিটর এগুলো হচ্ছে যারা প্রো লেভেলের কোডিং পারে, সে বুঝতে পারতেছে এটা কি করতেছে, তখন আপনি এটাতে হাত দেবেন, এর আগে এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, ইউজারের ক্ষেত্রে দেখেন আমরা যদি যাই এখানে অল ইউজার, আপনি আপনার মতো করে, আমরা যেমন ফেসবুকে অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে ইউজার ক্রিয়েট করতে পারি, ঠিক তেমনি আপনি এখানে ইউজার ক্রিয়েট করবেন। এখানে যেমন আমি অ্যাডমিন, আমার ইমেল আইডি এত, আমি অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, দুইটা পোস্ট আমি করেছি। ঠিক তেমনি আপনি নতুন একজন ইউজার যদি তৈরি করেন, সেক্ষেত্রে ইউজারের রোলটা আপনি কি দিবেন, আপনি তার রোলটা মানে এই যে রোলটা এখান থেকে ফিক্স করে দিতে পারেন, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। তো এইভাবে আপনি সেট করে দিলে, যেমন যদি আমি এখানে একটা কি বলে একটা একটা ইউজার যদি আমি ক্রিয়েট করে যদি তাকে আমি আপনার অথর অথবা এডিটর দিয়ে দিই, তাহলে এখানে যে মেনুগুলো আমি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর যে মেনুগুলো দেখতে পাচ্ছি, ও আসলে সবগুলো মেনু দেখতে পাবে না, ও অনেকগুলো কম মেনু দেখতে পাবে। আপনারা প্রত্যেকে একটা করে এই কি বলে ইউজার ক্রিয়েট করে প্রত্যেকটা ইউজারে কে কি রোল পায় ওগুলো চেক করবেন, করে করে এগুলো নিজেরা দেখে দেখে শিখবেন, তাহলে আপনাদের খুব কাজে আসবে। টুলস এর ক্ষেত্রে আপনার অ্যাভেলেবল টুলস কি আছে? আমাদের এখানে কোনো টুলস নাই, আমরা আপাতত কোনো টুলস ইউজ করছি না, সো এটা দরকার নেই। সেটিংসে যে আপনি এখানে অনেকগুলো জিনিস আছে, জেনারেল সেটিংস, আপনি আপনার পাসওয়ার্ড, ইউজার নেম, এই যে ইউজার নেম থেকে শুরু করে পারমালিঙ্ক, হাবিজাবি যা কিছু আছে সব কিছু চেঞ্জ করতে পারবেন। বহুত রকমের সেটিংস আছে, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পেমেন্ট, পারমালিঙ্ক, দুনিয়া যা যা আছে সেটিংসে সাইটের ওভারঅল সেটিংসগুলো দেখতে পারবেন। কলাপস মেনু চলে গেল, আসছে। তো এই হচ্ছে আপনার বেসিক জিনিসগুলো, এগুলো আপনারা নিজেরা সময় নিয়ে একটা একটা করে অপশন দেখে দেখে ঘেটে ঘেটে তারপর শিখবেন। ওয়ার্ডপ্রেস ওই আপনার খুবই সিম্পল। আমরা দেখেন থিম দিয়ে একটা সাইট দাঁড় করে ফেললাম, এখন আমরা হচ্ছে বিভিন্ন পোস্টগুলোকে এডিট করে করে আমাদের মতো করে ডিজাইন করে নেব। কারো কোনো কোয়েশ্চেন? ঘাটাঘাটি করতে হবে স্যার। হ্যাঁ স্যার অনেক ঘাটাঘাটি করতে হবে। অবশ্যই, শিখতে হলে আপনাকে সময় দিতে হবে। সময় যত স্পেন্ড করবেন অত আপনি শিখবেন, সময় দিবেন না কিছু শিখবেন না।
স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন ভাই। স্যার অরিজিনাল স্যার জিপিএল লাইসেন্সের থিম প্লাগইন স্যার কোন সাইট থেকে কেনা যাবে? অরিজিনাল থিম প্লাগইন হ্যাঁ জিপিএল লাইসেন্স, জিপিএল লাইসেন্স কি আবার? জেনারেল পাবলিক লাইসেন্স, হ্যাঁ স্যার এই ধরনের থিম প্লাগইন কোনখান থেকে কেনা যাবে? এগুলো আপনি থিম ফরেস্ট থেকে কিনলে সমস্যা কি? থিম ফরেস্ট স্যার অনেক দাম স্যার, এখানে বাংলাদেশে অনেক সাইট তো স্যার 1000 টাকায় আনলিমিটেড ডাউনলোড করতে দেয় একবার। ওগুলি কিনেন না রাসেল, ওগুলি ভালো না। থিম ফরেস্ট থেকে কিনবেন, থিম ফরেস্ট থেকে কেনাটাই বেটার। ওগুলি যাদের এই বাংলাদেশ থেকে যেগুলো কিনবেন, যে বলছেন 1000 টাকা দিয়ে, ওটা যে কোনো মুহূর্তে ব্লক খেয়ে যাবে, আপনার সাইটটা বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, এরা যারা করে এগুলো কিন্তু সব 2 নম্বরে। আপনারা হয়তো বলবে যে আপনার ওই কি বলে এলিমেন্টর প্রো প্লাস হচ্ছে থিম ফরেস্টের আপনার ওই নিউজ কি বলে নিউজ পেপার থিম বা জেনেসিস থিম, এগুলো আপনার 1000 টাকায় 5টা থিম সব দিয়ে দিচ্ছে। 2 মাস পর ধরেন আপনি অ্যাফিলিয়েট করলেন, কিংবা আপনি ব্লগের জন্য খুব সুন্দর করে আপনি ট্রাভেলিং এর উপর আপনি একটা ব্লগ সাইট করলেন, অথবা আপনি টেকনোলজির উপর একটা ব্লগ সাইট করলেন। সাইটটা 3 মাস 4 মাস পরিশ্রম করে, খুব কষ্ট করে, ধরেন নিজে রাত জেগে দিনে পরিশ্রম করে এখানে কন্ট্রিবিউট করলেন, ডেটা দিলেন, সবকিছু করলেন, তারপর যদি সাইটটা টুস করে অফ হয়ে যায়, কি করবেন বলেন তো আমাদের? তখন নিজের গালাগালি করবেন না ওরে ফোন করে গাইলাবেন? ওরা ধরেন গাইলালেন না, টানা 2 দিন তার 20-25 জন লোক ভাড়া করে ওর ফোন নাম্বার সব জায়গায় ছড়ায় ছিটিয়ে দিয়ে গালাগালি করলেন, লাভ হবে? আপনার সাইট ফেরত পাবেন? এইসব ক্ষেত্রে এগুলো মানে রিস্ক নেওয়া যাবে না। যদি এমন হয় যে হ্যাঁ আপনারা এখন তো আমি যেটুকু জানি থিম ফরেস্টে একটা থিম ডাউনলোড করার পর ওটা 3টা সাইটের বেশি ইউজ করতে দেয় না। তো আপনারা যদি এরকম করতে পারেন যে 2-3 জন মিলে একটা থিম কিনে নিতে পারেন, তাহলেই তো হয়। কিন্তু অরিজিনাল জায়গা থেকে কিনেন, ওই বাংলাদেশি কারো কাছ থেকে কিনেন না ভাই, ধরা খাবেন। আমি 2 নম্বরে কোনো পথ আমি সাজেস্ট করি না, কারণ এটার কোনো গ্যারান্টি নেই। আমি ওইসবের মধ্যে নাই, সোজা কথা। স্যার থিম ফরেস্ট স্যার জিপিএল লাইসেন্সের থিম দেয় স্যার $2000-3000 দাম একটা। এখন ওইটা তো দিবে, কারণ আপনি একটা থিম কিনবেন, কিনে সারা জীবন ইউজ করবেন, তাই তো? তো সারা জীবন ইউজ করবেন, সে লোকটা আপনাকে দিবে না, কিন্তু সে আপনাকে 1 বছরের জন্য একটা থিমের দিচ্ছে। কেন $2000-3000 কেন? আপনি তো $100 দিয়ে $50 দিয়ে একটা থিম কিনতে পারবেন, কিনে আপনি একটা সাইটে ইউজ করেন। কিন্তু আপনি যদি একটা থিম কিনে 1000টা সাইটে ইউজ করেন, তো আপনি ওর উপরে টাকা দিবেন না। 1000 সাইটে ইউজ করলে আপনার যদি একটা থিম 1000টা সাইটে ইউজ করেন, তাহলে প্রত্যেকটা সাইটের জন্য আপনার $1 করে পড়তেছে। ওই লোকটা, যে কোম্পানিটা যে থিমটা বানাচ্ছে, তারও কি মানে বউ বাচ্চা নাই, সংসার নাই? ওই বেচার কি চলতে হবে না? আপনি চিন্তা করেন, যদি আপনি 1000টা সাইট বানান একটা থিম দিয়ে, তাহলে এই থিমটার দাম প্রত্যেকটা সাইটের জন্য $1 করে পড়তেছে। তো সে যদি আপনার কাছ থেকে $2000 চায় যে ঠিক আছে তুমি আনলিমিটেড লাইফ টাইমের জন্য তোমার আমি আনলিমিটেড করে দিলাম, এবং আমার যত আপডেট আসবে তুমি সব আপডেট পাবা, তাহলে আপনি $2000 দিয়ে দোষ কি বলবেন? আপনি যদি এটা দিয়ে 20,000 সাইট বানান, সমস্যা আছে? ক্ষতি হচ্ছে কোথাও? স্যার ওয়ার্ডপ্রেস সাইটে ওয়ার্ডপ্রেস থিম ইউজ করে স্যার সাইট বানাইলে ভালো হয় না পিএইচপি দিয়ে কোডিং করে সাইট বানাইলে ভালো হয়? এখন এটা ডিপেন্ড করে আপনি কি সাইট বানাবেন, সাইটের উপর স্যার depend। সাপোজ ধরেন ব্লগ সাইট বানাইলাম, যদি হ্যাঁ ব্লগ সাইট যদি তৈরি করলাম, বুঝি নাই কি সাইট? ব্লগ সাইট। ব্লগের জন্য তো ওয়ার্ডপ্রেসই বেটার। আমাকে কোডিং করে কেন পয়সা খরচ করবেন? কোডিং করলে তো অনেক ঝামেলা পড়বেন আপনি। আপনাকে আবার এটা রেসপন্সিভনেস করা, এইটা সাইটটা ঠিকভাবে আছে কিনা সবগুলো কোড টেস্ট করা, এটা অনেক কস্টিং হয়ে যাবে। তো আপনার জন্য কস্টলি হবে না কোডিং করে করা? আর যদি নিজে কোড পারেন তাহলে করেন। স্যার আর যদি ওয়ার্ডপ্রেসে করি তাহলে স্যার ওয়ার্ডপ্রেস দুনিয়ার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ ওয়ার্ডপ্রেসে করতে